शर्माना आजा नचते दिखाने मेरी होने आजा पाई गिराने मेरी अखियों से अखियों मिलाने तू ना नखरे दिखा। So hello guys, welcome to my channel Cholo C1 আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেলে। আপনারা আজ নিশ্চয়ই ভাবছেন যে আমরা আজ এখানে কেন আছি। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ঘুরতে, আর আজকে মেনলি হচ্ছে হাজারদুয়ারি না, বাকি জায়গাগুলো মানে মুর্শিদাবাদে শুধু হাজারদুয়ারি বলে আর কিছু নেই, আরও অনেক কিছু রয়েছে, সেইগুলোই আজকে আমরা ঘুরতে চলেছি। তো আমরা অলরেডি চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এইবার আমরা এখান থেকে সোজা প্রথমেই যাব কাঠগোল্লার বাগান। তো ফাইনালি আমরা ওভারব্রিজ পার হয়ে এইদিকে চলে এসেছি। তো এবার আমরা টোটোটা ধরবো। তো এখানে আমরা চলে এসেছি ঘোড়াগাড়ির কাছে, দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ঘোড়াগাড়ি রয়েছে, যে দেখতেই পাচ্ছ ঘোড়াগাড়িগুলো পার্ক করা আছে। 300 টাকা সাইড ভাড়া, প্যাকেজ ট্যুরটা হচ্ছে 1200 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা ট্যুরটা হবে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা। দেখিয়ে নিয়ে এসে হাজারদুয়ারি গেটে নামাবো, তখন আপনি পয়সা দেবেন। আমরা দুটো জায়গা পারবো না, সেটা হচ্ছে সিরাজের সমাধি। হ্যাঁ দরকার নেই, হ্যাঁ ওটা অনেকটা দূর। আপনাকে সব থেকে আমি এখানে কিন্তু অল হিস্ট্রি ম্যাপ মারা আছে। এখানে এরকম অ্যালবাম তুমি কাউরি পাবে না। পলাশি ছেড়ে আসি, সিংহাসন হাজারদুয়ারির ভিতরে। দেখেন কাশিম বাজার, আপনাকে দেখিয়ে দিই, কাশিম বাজার লেখা আছে দেখুন। এগুলো টোটালটা ঘুরলে ঘন্টা 2-3 যা টাইম লাগবে। আমাদের রেট হচ্ছে 1200 টাকা, আর সিজন রেট হচ্ছে 1850 টাকা। সেটা লাগবে না, ওটা 1200 টাকা লাগবে। টোটাল জায়গা দেখিয়ে হাজারদুয়ারি গেটে নামাবো, তারপর তুমি পয়সা দেবে। আচ্ছা 300 টাকা জগৎ সেটের বাড়ি দেখবো, হ্যাঁ, আর নসিপুর রাজবাড়ি দেখবো, হ্যাঁ, আর লাস্ট আমরা জাস্ট এই বাড়ি। আর এই রাম মন্দিরটা দেখবেন না, যেখানে 22 মুর উপর রথ, 80 টাকা দামের গাড়ি, আরেকনাথ পরেশনাথ। এটা কি এমনি কাছেই হবে? এইগুলো মোটামুটি ঘুরতে গেলে ঘন্টা 2-3 টাইম লাগবে। এটা আপনার তাহলে 1000-এর মধ্যে হয়ে যাবে। দুজন 1000-এর মধ্যে হয়ে যাবে। আপনি 300 টাকা কোনটা বললেন? 300 টাকা আপনার 3টে জায়গা হবে, এক সাইড। হ্যাঁ কি কি? একটা, হ্যাঁ, দুটো, এই 3টে। হ্যাঁ আচ্ছা এই কিনতে। হ্যাঁ, আর যদি বলেন আরেকটা সাইড ঘুরবো, রাজবাড়ি, আখড়া। আচ্ছা রাজবাড়ির ওখানেই তো আমার জগৎ সেটের বাড়ি। এই যে হ্যাঁ, জগৎ সেটের বাড়ি। এটা ধরে নিলাম, তাহলে আপনার 700 টাকার মধ্যে হবে। 700? আচ্ছা। আর যদি কাঠগোলালি ঘুরেন তাহলে 1000 টাকার মধ্যে হবে। আচ্ছা এলেন। তো এবার আমরা টোটোতেই বেরিয়ে গেলাম। ঘোড়াগাড়িতে একটু অতিরিক্ত রেট বলছিল বলে আর গেলাম না, মানে সিজনাল 1200, 1800, এখন বলছে 1200, সমস্ত কিছু দেখাবে। ওর থেকে ভালো কেটে কেটে দেখে নেওয়া, আর অনেক অনেক মানে সস্তায় হয়ে যাবে। রিয়েলি বলছি, তোমরা এদের চক্করে পড়ো না, এরা একটু অতিরিক্ত রেট বলে। তোমরা কেটে কেটে এক এক জায়গায় যেতে পারো, তাহলেই কম খরচায় হয়ে যাবে। তো এবার আমরা কাঠগোলা বাগান যাচ্ছি। মেনলি মুর্শিদাবাদ স্টেশন থেকে কাঠগোলা বাগান পর্যন্ত লোকালদের জন্য ভাড়া হচ্ছে 20 টাকা, আর যারা ট্যুরিস্ট বা বাইরের লোক হয় তাদের জন্য 25 করে। তো আমি আর রুদ্র আছি, তাই দুজনের 50 করে। এই যে হাজারদুয়ারি ক্রস করে গেলাম, ইমামবাড়াটাও চলে আসলাম, ওইটাও ক্রস করে যাচ্ছি। এবার সোজা কাঠগোলা বাগানের কাছে গিয়ে উঠবো। এখান থেকে বেশি না, মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি কাঠগোলা বাগান, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর গেটটা। তো এবার আমরা ভেতরে ঢুকছি। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। এদিকে চল, এদিকে এক এক দিক থেকে আম গাছে হাত দেওয়া। তো বল কেমন লাগছে এসে? লাগছে তো ভাই দারুণ, মানে জাস্ট অসম ভাই। চারদিকটা বুঝলি তো, লাইক মানে দেখতে পাচ্ছি সব কিছু এখানে। একটু দেখা দিতে দেখা। হ্যাঁ এই তো, হ্যাঁ তো সব কিছু নিয়ে ভাই খুব দারুণ লাগছে ভাই। সুন্দর লাগছে। কাঠগোলা বাগানটা তো আমার তো ফার্স্ট টাইম। তোর? হ্যাঁ আমারও বলতে গেলে ফার্স্ট টাইমই ভাই। নাহলে এই জায়গায় এসেছি অনেকবারই, কিন্তু বাট এই জায়গাটা ঘোরা হয়। হ্যাঁ, শুধু হাজারদুয়ারি ঘুরতে গিয়ে মানে সময় কেটে যেত। সেটাই, এই আম বাগানগুলোর ভেতরে কিন্তু ফটোশুট করতে হবে, ব্যাপক আসবে। হ্যাঁ সুন্দর আসবে এখানে। লাইক বলতে গেলে আর্ট ফিল্মের শুটিংও খুব ভালো হবে ভাই। তবে ওইটা আমার অবাক লাগলো, আম গাছে হাত দেওয়া নিষেধ, একটা আম পড়লেই 500 টাকা জরিমানা। সত্যি, তাহলে আমরা পরের বার একটা বানিয়ে নিই মানে আর্ট ফিল্ম। হ্যাঁ মানে বাজারে আম কিনলেও আমার 500 টাকায় ক কেজি আম হবে? মোটামুটি 10 কেজি। হ্যাঁ, আর এখানে একটা আম পড়লেই 500 টাকা। 500 টাকা ভাই, আমগুলো কি সোনা দিয়ে তৈরি? না প্ল্যাটিনামের।
তো এবার আমরা কাউন্টারে চলে এসেছি, দেখতেই পাচ্ছ 30 টাকা প্রতিজনের টিকিট। তো এবার আমরা ভেতরেও ঢুকতে চলেছি। গেটটা এবার খুলে দিয়েছে, সকাল 10টা থেকে গেট খুলে দেয়। আমরাও ঠিক একদম প্রথমেই চলে এসেছি, টিকিট চেকিংও করিয়ে নিলাম। এবার ভেতরে যাব। আপনারা যে আজকে এখানে এসেছেন এই জায়গাটা হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। দুগার মানে জৈন। এরা ছিলেন জয়পুর রাজস্থানের লোক। এরা মুর্শিদাবাদে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করবার জন্য। এই জায়গাটার নাম কাঠগোলাপের বাগান বাড়ি কেন হয়েছিল সেটা বলবো। এই জায়গাটি ছিল একসময় নবাব বলতে মোবারকদৌল্লা। নবাব মোবারকদৌল্লার কাছ থেকে রায় লক্ষ্মীপদ সিং দুগার এই বাগান বাড়ির জায়গাটিকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 টাকায়। প্রথমে তারা শুরু করেছিলেন কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। কাঠে গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগান বাড়ি। এখন যেহেতু গোলাপ ফুলের চাষ হয় না, কাঠের ব্যবসা হয় না, এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলা। এটা হচ্ছে বাগান বাড়ি ইতিহাস। গেটে ঢুকে ডান দিকে একটা ঘোড়া পিঠে মূর্তি দেখলেন, উনি লক্ষ্মীপদ সিং দুগার বড় ভাই। তার পাশে আছে ধনপদ, ডান দিকে এখানে ছত্রপদ, এটা মহিপদ। এরা হচ্ছেন 4 ভাই। যে গেট দিয়ে ঢুকলেন গেটটার নাম নহবত খান্না গেট। ভেতরে যখন নবাব বেগম বা রাজা রানীরা প্রবেশ করতেন, ওপর থেকে সেপাইরা থানাই বাজিয়ে বা নহবত বাজিয়ে ঢুকে স্বাগত জানাতেন। বর্তমানে এমপি এমএলএ মিনিস্টারের যুগ, আপনারা হচ্ছেন সানাই বাজাবার লোক না, চামচিকায় সানাই বাজার। একটাই গেট, 30 টাকা রেট। বাইরে আছে গাড়ি, সুরঙ্গপথ দেখবেন, চলে আসুন তাড়াতাড়ি। তো এবার আমরা চলে এসেছি সুরঙ্গ পথ দেখতে, এই যে সামনেই রয়েছে। সাইড হয়ে যান, বলে দিই। এটা যে আপনারা দেখছেন জলটা দেখুন আগে, এটা কিন্তু গঙ্গার জল। বলে দিই, শুনুন দাদা, জল ছিল না, শুকনো পথ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুরঙ্গপথ করা হয়। জগৎসেরের বাড়ি পর্যন্ত সুরঙ্গপথ ছিল। রায় লক্ষ্মীপদ সিং দুগার মাঝে মধ্যে, কিন্তু এইখানে এখন জল চলে এসছে। এটা দেখতে হবে রাজস্থানী মডেলের বাউরি টাইপের মেয়েদের স্নান করার জায়গার মতন করেছিলেন। সুরঙ্গপথ দেখা হলে আপনাদের আমার সঙ্গে ধীরে ধীরে হাঁটার পালা দেখা হবে। এখানে একটা মূর্তি দেখুন, আসার সময় সামনে গিয়ে দেখে ছবি তুলে নেবেন। এনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, ইটালিয়ান শিল্পী। টোটালটা একটা পাথর দিয়ে তৈরি, কোনো জয়েন্ট নেই। তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। মুর্শিদাবাদের যতগুলি পাথরের কাজ দেখবেন দিবাকর ভাস্করকে দিয়ে করানো। তারপরে তার ডানাদের কবজিটা ব্রিটিশরা কেটে নেয়, যাতে এই কাজ কোথাও গিয়ে করতে না পারা যাবে। এটা হচ্ছে সিংহ। এগুলো দেখুন ব্রিটিশ সিম্বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সিংহ। ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। এই বিল্ডিংটার নাম প্যালেস মিউজিয়াম। এর উচ্চতা আছে 65 ফিট। লক্ষ্মীপদ সিং দুগারের পরবর্তী জেনারেশন মিউজিয়ামটিকে তৈরি করেন 1870 সালে। এর ভেতরে 200 থেকে 250 বছর আগের জিনিস আছে, যেগুলো আপনারা ভেতরে ঢুকে দেখবেন। তবে দয়া করে কেউ ভেতরে ছবি তুলবেন না। মিউজিয়ামের ভেতরে ছবি তুললে 500 টাকা ফাইন করে দেবে। যা ছবি তোলার বাইরে তুলবেন। এখন তুলুন, যখন মিউজিয়ামে ঢুকবেন তখন মোবাইলের ক্যামেরাটা বন্ধ করে দেবেন। এখানে প্রথম একটা হিন্দি বইয়ের শুটিং হয়েছিল, মেরা করম মেরা ধরম, ধর্মেন্দ্র উত্তম কুমার যোগিতা বালি। তারা এখানে এসে বইটা শুটিং করেন। তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি। এক যে ছিল রাজা একেন বাবু টিভিতে সিরিয়াল, বেহুলা, প্রফুল্ল, খনার বচন, আমি সিরাজে বেগম, মহাবীর, তারাপীঠ, সব এখানে শুটিং হয়ে গেছে। এখানে যে এত সিনেমা সিরিয়ালের শুটিং হয়েছে, আমি এসব খবর আমি জানতাম না, এই প্রথমবার শুনলাম। দুটো পালকি রয়েছে, রাজকীয় পালকি। রাজারা নবাবরা পালকিগুলো ব্যবহার করতো। তবে এক যে ছিল রাজা বইয়ের শুটিংয়ের সময় আর প্রফুল্ল সিরিয়ালের শুটিংয়ের সময় পালকিগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। প্যালেসে দেখুন 4 কোণে এরকম 4টে টেবিল, যে টেবিলগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি। পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ঢালাই লোহার চেয়ার। ওই কোণের টেবিলটা শুধু ভেঙে গেছে। এখানে কেউ তো নবাবরা ইংরেজরা জ্যোৎস্না রাত্রিতে মাঝে মধ্যে বসে দাবা খেলতো, মপ্পন ম্যাচ সুরাপান করতো। বর্তমান নবাব গেছে মোড়ে, দাবা গেছে সরে, ফাঁকা টেবিল আছে পরে। মিউজিয়াম দেবেন পরে। চলে আসুন পুকুরের ধারে। আগে পুকুরটা বলে, এই পুকুরটার নাম প্যালেস পুকুর বা রানী পুকুর। মাঝে মধ্যে 4 ভাইয়ের 4 রানীরা স্নান করতেন। তাদের স্নানের সময় চতুর্দিকে দেখুন 4টে সাদা গম্বুজ রয়েছে। 4টে গম্বুজের মধ্যে 4টে মহিলা সেবাই পাহারা থাকতো। এরা খুব শখ করে দুটো মাছ পুষেছিল। মাছগুলো যখন 2 থেকে 2.5 কিলো ওজন হয়, মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হীরের নখ, অপর একটা মাছের নাকে মতির নখ পরিয়ে দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয়। মাছগুলি জলে খেলা করতে ওজন হয়েছিল 1.5 মণ, প্রায় 60 কিলো। বয়সকালে যখন মাছগুলি মারা যায়, পুকুর থেকে মাছগুলোকে তুলে সামনের দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেওয়া হয়, সেটাকে দেখাবো। এটা হচ্ছে ফোয়ারা। ওপরে আছে হাঙড়ের মুখ, নিচে আছে সিংহের মুখ। নিচ দিয়ে সব পাইপ লাইন ছিল, এই মুখগুলো দিয়ে জল বেরোতো। মন্দির থেকে যখন ঘুরে আসবেন, আসার সময় একটু পারলে নিচে নামবেন, বড় বড় কালারিং মাছ দেখবেন, ছবি টবি তুলে নেবেন, নিয়ে বেরোবেন। আগে এদিকে আসুন, আসার সময় পুকুরে নামবেন। খাওয়া হয়নি, এটা পুরো মানে পুষ্ট হয়ে গেলে না, একে জলে সিদ্ধ করে লাল লং দিয়ে চেরি ফল বানিয়ে পুকুরটা তো দেখতে বেশ ভালোই লাগলো। এবার আমরা এদিকটাতে যাচ্ছি, দেখা যাক আর এদিকটাতে আরও কী কী রয়েছে।
এখনকার যুগের পুলিশ ক্যাম্প, এখানে এখন পুলিশ থাকে। এই ঘরটা দেখুন লম্বায় বড়, চড়াই ছোট রান্নাঘর। তখনকার যুগে রান্না বান্না হতো এখানে, খাবার দাবারের ব্যবস্থা ছিল। ভেতরে যারা দেখবেন ঘুরে এসে ডাইনিং টেবিল আছে, নবাবরা ইংরেজরা খেত, ভেতরে যারা কর্মচারী কাজ করতো তারা এখানে খেত বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয়। এখন এদের বংশধররা আসলে এই ঘরটায় থাকেন। এদের 7 জেনারেশন বেঁচে আছেন। সঞ্জয় দুগার বাহাদুর কলকাতার ভবানীপুরে থাকেন, প্রত্যেক মাসে তারা দুবার এখানে আসেন। এবার দেখুন এই মাছের কথা যে বললাম, এটা হচ্ছে জৈন। এদের ধর্মে বলে জীবহত্যা মহাপাপ, সেই জন্য মাছ মারা গেলে কাউকে খেতে দিতেন না বা নিজেরা খেতেন না। এই মাছগুলিকে পুকুর থেকে তুলে নিয়ে এসে নিচে একটা সমাধি, আগে একটা সমাধি দিয়ে এরকম দুটো করে 4টে মাছের মডেল তৈরি করে দেওয়া হয়। এগুলো তৈরি হয়েছিল চুনসুরকি, খয়ের সাবু, বালি, চিটাগুড়, কলাইয়ের একটা ইটের গুঁড়ো দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমোহনার দাস এই মাছ করেন। যাদের ছবি তোলার ইচ্ছা আছে আসার সময় এগুলো সব ছবি এখনো দেখতে হবে, টাইম লাগবে। মূর্তি দেখছেন এর নাম হচ্ছে গণেশজি। আপনারা তো গণেশ পুজোয় বা দুর্গা পুজোয় যে গণেশ দেখেন, সেই গণেশের পেটে থেকে পইতে, বাহন থেকে ইঁদুর, আবার সুরটা থেকে বাঁদিকে ঘোরানো। এনার দেখুন সুরটা আছে ডান দিকে ঘোরানো, পেটে আছে সাপ। জৈনরা এনাকে বলেন নাগেশ্বরজি। এটা হচ্ছে মহারাষ্ট্রীয় গণেশ। এবার দেখুন এটা হচ্ছে ইঁদারা বাক্য। ইঁদারা থেকে কপি কলের সাহায্যে দড়ি ধরে জল তুলে এই জল রাজারা নবাবরা খেতেন। এবার সামনের যে আপনারা উঁচু গোল জায়গাটা দেখছেন এটাকে বলছেন নাচমহল। চারি সাইডে দেখুন রয়েছে লোহার পিলার। এই পিলারগুলির ওপরে এবং চারিদিকে একটা বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল, কাঁচের ঘর। কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই, ভেতর থেকে বাইরের লোককে দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কোনো লোককে দেখা যেত না বলে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল। ডান দিকে মকমলের গদি পেছনে ছিল, বাদ বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো। হীরাবাই আসতো লক্ষণ থেকে, যা 200 বছর আগে এক রাত্রির নাজার জন্য লাগতো 5000 স্বর্ণমুদ্রা সোনার কয়েন, যার মূল্য এখনকার যুগের 5 কোটি টাকা। ছিল নাচমহল, ভেঙে গিয়ে হয়ে গেছে ফাঁকা মহল। নিচে দেখুন চাষমহল, পারলে আসার সময় উপরে দেখবে। আজকে শ্বেত ভৈরবজি, পাশে দেখাবো কাল ভৈরবজি। ভৈরবজি মানে শিবের একটা অংশ। দেখুন কুকুরের ওপরে ভৈরবজি বসে রয়েছেন। কুকুর হচ্ছে ভৈরবজির বাহন। এই মূর্তি দেখতে গেলে পাবেন ইউপি উত্তরপ্রদেশ কাশী বেনারস মন্দিরে। এই ঘরটার দিকে তাকান, এটাকে বলা হচ্ছে দাদা বাড়ি, এদের গুরুদেবের ঘর। তখনকার যুগে স্কুল কলেজ ছিল না, তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো হতো শিক্ষা দীক্ষার জন্য। শিক্ষা গুরু ঘর দাদা বাড়ি। দাদা বাড়ির সামনে বাঁদিকে আছে শ্বেত ভৈরবজি, ডান দিকে আছে কাল ভৈরবজি। এগুলোকে নতুন করে তৈরি করা হয়। এগুলো যেমন মূর্তি দেখলেন, এই মূর্তির অনুকরণে এই মূর্তিগুলোকে নতুন করে তৈরি করা হয়। বাবু সামনে কাল ভৈরবজি। সমাধি দেখালাম মাছের, একটা এখানে সমাধি, দুটো মাছকে দু জায়গায় সমাধি দেওয়া হয়। আর এইটা দেখুন, এটা হচ্ছে কাল ভৈরবজি। এটাও 200 বছর আগেকার পুরনো। এবার গাছটার দিকে তাকাবেন, এই গাছটা হচ্ছে চাপা ফুলের গাছ, 12 মাস ফুল পড়ে, কখনো কম কখনো বেশি। এই গাছটার নাম চাপা ফুলের গাছ। বহুদিন আগে গাছের মেন্ডালটা ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গোড়াটা পুরো ফাঁপা হয়ে গেছে, তাই আমরা বলি গাছটার নাম চাপা। ভেতরটা হয়ে গেছে ফাঁপা, 3টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ পড়ে গেছে, তবে মরে জানি বেঁচে আছে। এর বয়স 150 বছরের বেশি তো কম নয়। চাপা ফুলের গাছ। এদিকে রোজ গার্ডেনটা দেখ, রোজ গার্ডেনটা দেখ। সাদা মন্দিরটা আপনারা দেখছেন, এটাকে বলা হচ্ছে জৈন মন্দির, পরেশনাথ মন্দির। এখানে যারা মন্দিরের ভেতরে ঢুকবেন ওইখানে গেট দিয়ে ঢুকতে হবে। ভেতরে ঢুকে দেখবেন মিডিলে 3টে মূর্তি রয়েছে। মিডিলে আছে আদিনাথজি, ডান দিকে আছেন পরেশনাথজি এবং বাদিকে আছেন মহাবীরজি। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 3 জন দেখবেন, তার দুদিকে দুটো মূর্তি জয় বিজয় দেখে পুরো মন্দির চত্বর ঘুরে বাইরে বেরিয়ে যা ছবি তোলা তুলবেন। এটা হচ্ছে জৈন মন্দির, পরেশনাথ মন্দির। জয় হনুমানজির মূর্তি, জয় বজরংবলী বা হনুমানজি। এটাকে কে তৈরি করেছিল বা কত সালের পুরনো কেউ বলতে পারবে না। 1962 সালে পাশের জমিতে চাষ করার সময় লাঙ্গলের ফলে মূর্তিটিকে পাওয়া যায়। প্রতিষ্ঠা করা হয়, প্রতিদিন পুজো হয়। প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। জয় বজরংবলী বা হনুমানজির মূর্তি। এটা হচ্ছে পদ্মফুলের পুকুর। এখানে একসময় প্রচুর পরিমাণে সাদা পদ্মফুল ফুটতো। মাঝে মধ্যে 108টা পদ্মফুল এই পুকুর থেকে তুলে এই মন্দিরে পুজো হতো আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজি। এখন তারা কোনো পুকুরে পদ্মফুল পড়ে না, কারণ বড় বড় মাছ রয়েছে। মাছের সব সেটা পাথর খেয়ে সাফা করে দিচ্ছে। এটা জৈন মাছ মারে না, মাছ ছাড়ে। সেই জন্য পুকুরে পদ্ম চলে গেছে, মাছ রয়ে গেছে। এখন মাছ দেখতে গেলে সিঁড়িঘাটে নেমে দেখবেন বড় বড় মাছ আছে। আর এখানে পুকুরে যদি মাছ মারা যায় তবু কাউকে এখনো খেতে দেয় না। এখনো মাছ মারা গেলে পুকুর থেকে তুলে পাশের জমিতে মাটি খুঁড়ে পুঁতে দেয়, তবু কাউকে খেতে দেয় না, যেহেতু এটা জৈন। আগেও বলেছি, এখনো বললাম। এটা হচ্ছে পদ্মগিরির জলদস্যু। এটা যে আপনারা দেখছেন, এনারা খুব শক্তিশালী এবং সাহসী ছিলেন। এরা কখনোই শত্রুর হাতে ধরা পড়তেন না। এদের বাঁ হাতে থাকতো গাদা বন্দুক, ডান হাতে থাকতো ঘন্টা, গলায় থাকতো বিশের লগেট। এরা শত্রুর হাতে ধরা পড়ার আগে ঘন্টা নিয়ে তাদেরকে সতর্ক জানিয়ে দিতেন,
ধরা পড়ে গেলে তারা মারা পড়তেন না, কারণ গলায় বিষের লোকের থেকে 20 বার করে খেয়ে নিতেন, কিন্তু এরা 70 হাতে মারা পড়তেন না। এটা হচ্ছে পর্তুগিজ জলদস্যু। আমাদের গাইডের কাজ আপাতত এখানে শেষ। এবার আপনারা সকলে এটা দিয়ে গিয়ে গেটের সামনে জুতো খুলে মন্দিরে ঢুকে মন্দির দর্শন করে চারি সাইডে ঘুরে বাইরে বেরিয়ে এসে যা ছবি তোলা তুলবেন সিঁড়ির নিচে তোলা হয়ে গেলে আবার জুতো করে দিকে এসে পুকুরে নেমে পুকুরটা দেখে এটা দিয়ে ব্যাক করে নাচমহল দেখে ওই পুকুর দেখে মিউজিয়াম দেখে চিড়িয়াখানা দেখে বেরোবেন। তো এবার আমরা ভেতরে যাচ্ছি জৈন মন্দিরটাকে দেখার জন্য। এদিকে রোজ গার্ডেনটা তো খুবই সুন্দর লাগছে, যে মন্দিরের সামনেটাও খুবই ভালো। মন্দিরটা মানে চারিদিকে মার্বেল পাথর দিয়ে ঘেরা, আর সামনেরটা তো খুবই ভালো দেখতে। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া করা মানে বারণ, তাই করতে পারলাম না। এদিকে সামনেরটা দেখো, সামনেরটা তো খুবই ভালো লাগছে, চারিদিকে ফোয়ারা। এবার আমরা পুকুরটাতে নামতে চলছি। পুকুরটা থেকে নাকি বলছিল অনেক বড় বড় মাছ আছে। ঠিক আছে, ওই তো সামনে দেখতেই পাচ্ছি অনেকই, প্রচুরই মাছ। মাছকে খেতে দেওয়া অ্যালাউ করে, তাই আমরাও একটু খাবার কিনে নিলাম 5 টাকা দিয়ে। এবার আমরাও মাছকে খেতে দিচ্ছি। মাছগুলোকে দেখতে তো খুবই ভালো লাগছে, মানে সাইজগুলো অনেকটা বড়, কম করে এক একটার ওজন 5 থেকে 6 কিলো তো হবেই হবে, বা তারও বেশি। ওই ভাই ভাই ওই মাছটা দেখলি, কাছে চলে এসছে। বাজারে বেচলেই 800 টাকা, 800 বেশি হয়ে যাবে যা বড়। একটাই কম করে 3-4 কেজি। ওই ভাই ওইটা দেখ ভাই, ও ভাই রাজা মাছ ভাই, ভাই ওটাই রাজা, আমি গ্যারান্টি। আমাদের এইগুলো তো দেখা হয়ে গেল, এবার ওইদিকে আমরা মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। এই যে মিউজিয়ামটার সামনে চলে এসেছি। এমনি মিউজিয়ামটাতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই কিছু করার নেই। আর তাছাড়া মিউজিয়ামটাতে এখন কাজ চলছে একটু, ওই যে সামনে হাঁসগুলো উঠে এসছে পুকুর থেকে। তো এবার আমরা সেই পুকুরটার ধারে চলে আসলাম। এবার আমরা নিচে নেমে, এখানে বললো অনেকগুলো কালারফুল মানে মাছ রয়েছে, তো সেগুলোই আমরা দেখতে যাচ্ছি। ওই তো নিচে রয়েছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কালারফুল রয়েছে। ওই তো গোল্ড ফিশ বা এরকম অনেক কিছু রয়েছে মাছ, একটু অরেঞ্জ কালার। কিন্তু এই মাছগুলোতে খাবার দেওয়া অ্যালাউ করা না, তাই খাবার দিয়ে দেওয়া হবে না এখানে। এই যে অনেক কাছে চলে এসছে এবার মাছগুলো। মিউজিয়ামটাও দেখে নিয়েছিলাম। মিউজিয়ামটাতে তেমন কিছু ছিল না, মানে চেয়ার টেবিল আরও এরকম মানে পুরনো যুগের জিনিসপাতি, আরও অনেক কিছু এইরকম টাইপের জিনিস রাখা ছিল, মানে ভালো মতো সাজিয়ে। তো এবার আমরা চলে এসেছি এইখানকার জু সেকশনটাতে। তো জু সেকশনটাতে সামনে তো দেখতে পাচ্ছি অ্যাকোরিয়াম রয়েছে। অ্যাকোরিয়ামে বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানেও। এটা জুকে কেন বলেছে? এই যে একটা তোমরা যদি জেনে থাকো এটার নাম কি অবশ্যই কমেন্টে জানিও। কোথায় আছে চীনের লেডি আমহার্স্ট। এটা ওটা না, এটা ওটা না। এই যে এটা হচ্ছে ম্যাকিও বার্ড। তারপর এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রির একটা বার্ড, নামটা ঠিক লেখা নেই, মুছে গিয়েছে, শুধু আফ্রিকায় লেখা আছে। এটা হচ্ছে জার্মানির। এই যে খাঁচার ভিতরে রয়েছে এখন, এগুলো বাইরে বেরোচ্ছে না। বাইরে যে এগুলো তো ডার্লিং বার্ডস, সবাই জানো।
গাছের উপরে সো ফাইনালি গাইজ আমাদের কাঠগোল্লা বাগান একদম পুরো কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব। আর মুর্শিদাবাদের এই কাঠগোল্লা বাগানের ইতিহাসের রহস্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। কাঠগোল্লার বাগান থেকে জগৎ শেঠের বাড়ি বেশি দূর না, একটুখানি দূরত্ব। টোটোতে চলে আসলাম 10 টাকাতে। তো এখানে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখানেও 30 টাকা করে টিকিট চেকিং করে আমরা ভিতরে ঢুকে পড়লাম। বাহ, ভিতরটা তো খুবই সুন্দর, মানে চারিদিকটা পুরো সাদা রাজবাড়ির মতো। বাহুবলী মুভিতে যেরকম কুন্তল দেশ ছিল সেরকমই একদম, চারিদিকটা পুরো সাদা রাজবাড়ি, একদম লাক্সারি টাইপের। দেখতে তো খুবই ভালো লাগছে। এদিক দিয়ে প্রবেশ পথ। ভেতরে তো শুটিং করা বারণ, তাই ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হবে, এখন কিছু করার নেই। তো জগৎ শেঠের বাড়ির ভেতরটা আমরা ঘুরে এবার বাইরে আসলাম। এবার বাইরে বেরিয়ে আমরা যাচ্ছি সুড়ঙ্গ পথ দেখতে। এই যে এই দিকটাও দেখো খুবই সুন্দর, মাঝখানে ফোয়ারা লাগানো। এবার আমরা নিচে গিয়ে সুড়ঙ্গ পথটাতে যাব। এই যে এই গেটটা দিয়ে সুড়ঙ্গ পথ যাওয়ার রাস্তা। তো এবার আমরাও যাচ্ছি। এই দিকটাতে বেশ অন্ধকার রয়েছে মাটির নিচে বলে। এখানেও ক্যামেরা করা বারণ, আমাকেও বন্ধ করতে হবে। সুড়ঙ্গ পথ থেকে তো বাইরে বেরিয়ে আসলাম, এই যে বেরিয়ে গেছি। এবার আমরা বাকি পার্টটুকু, যতটুকু বাকি আছে সেটুকু দেখে নেব। এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, চোখে না দেখলে বিশ্বাস করে যাবে না। মানে এত সৌন্দর্য, মানে এই জায়গাটার কিছু মানে তুমি কোনো খুঁত ধরতেই পারবে না, এত সুন্দর। তো এবার আমরা এই দিকটাতে যাচ্ছি, এই দিক থেকে প্রবেশ পথ। তো আমরা বেরিয়ে গিয়েছি, বাকি তো সমস্ত কিছু কমপ্লিট হয়েই গিয়েছে। জগৎ শেঠের বাড়িও প্রায় শেষ, আর একটুখানি পার্ট বাকি আছে, ওইটুকু এবার দেখে নেব। দিয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে নসিপুর রাজবাড়ি দেখতে, ওইটাই লাস্ট। তো বাকি পার্টটুকু দেখে নিয়েছি, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নসিপুর রাজবাড়ির জন্য। এখান থেকে বেশি দূর রাস্তা না, প্রায় 2-3 মিনিটের রাস্তা, হেঁটে গেলেই পৌঁছে যাব। এই যে এখানে বই বিক্রি করছে এখানকার। মুর্শিদাবাদ সম্বন্ধে জানতে পারেন, এটা নবাবী আমল, এটা মুর্শিদাবাদ ভ্রমণ গাইড, মুর্শিদকুলি, সিরাজ, জগৎ শেঠ সবার ব্যাপারে লেখা আছে। তো ফাইনালি এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নসিপুর রাজবাড়ির জন্য। এই সামনে গিয়ে বাঁদিকে গিয়ে সোজা একদম চলে যাব, দিয়ে ডাইরেক্ট ওখানে উঠে যাব। তো এবার আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ির কাছে। রিয়েলি বলছি 3 মিনিট লাগলো হাঁটতে, একদমই কাছে। শুধু একটু অলিগলি বলে মানে এই জগৎ শেঠের বাড়ি থেকে এটা দেখা যায় না, কিন্তু যদি একদম প্লেন রাস্তা হতো একদম সোজা, তাহলে মানে এদিক থেকে ওই দিক পুরোপুরি দেখা যেত, এমনই ডিস্ট্যান্স। বা নসিপুর রাজবাড়িটা তো খুবই ভালো লাগছে। এখানে টিকিটের মূল্য 20 টাকা করে। তো টিকিট প্রথমে আমরা কেটে নিচ্ছি। সামনেটা তো খুবই ভালো লাগছে দেখতে। এদিকটা হচ্ছে নসিপুর রাজবাড়ির মাঠ, এই দিকটাতে প্রবেশ পথ। তো এবার আমরা ভেতরে যাচ্ছি। তো এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি, এদিক থেকে যাচ্ছি। এদিকে তো প্রত্যেক ঘরে ঘরে মানে কোনো কিছু জিনিস রাখা আছে। এই যে যেমন হাতের দাঁতের নসিপুর রাজবাড়ি বানানো,
এই যে এটা এটা তো লাইব্রেরি মনে হচ্ছে। হ্যাঁ, এইগুলো সব বুক সেলফ। আর দেখা যাক কি কি আছে। এগুলোতে তেমন কিছু নেই। সামনে দেখতে পাচ্ছি একটা হনুমানের মূর্তি রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এই দিকটাতে চলে আসলাম হনুমান মূর্তির সাইডে। তো এইখানে রয়েছে একটা মন্দির, এবার আমরা ওই মন্দিরটাতেই যাচ্ছি। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত কিছু রাজবাড়ির পরিবারের সদস্যদের ছবি লাগানো। আর এবার এই দিকটাতে চলে আসলাম। এই দিকটাতে সমস্ত কিছু যাত্রা, কীর্তন, সঙ্গীত শোনা হতো আগেকার। এখানকার লোকে বলছে এইখানে আগে কীর্তন হতো, যাত্রা হতো, আর এখানে আর গ্রামের লোকরা সবাই এখানে জড়ো হয়ে এগুলো শুনতো আর কি। তো রাজবাড়ির সামনের দিকটা তো হয়ে গিয়েছে, এবার আমরা চলে এসেছি রাজবাড়ির পেছনের দিকটাতে। পেছনের দিকটাতে তো ঘরে ঘরে ঠাকুরের মূর্তি লাগানো রয়েছে। ঘরগুলো এখন বন্ধ রয়েছে, এইটাই। এই যে এইখানেও বিভিন্ন রকমের ঠাকুর বা দেবদেবীর মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। আর শেষই হচ্ছে না, এতগুলো প্রত্যেক রুমে রুমে রয়েছে। এই থানটার উপরেই আগে রাজবাড়ির পুজো দেওয়া হতো। এই দিকটাতে দেওয়ালে অনেক কিছু কলংকার রয়েছে, কলংকারি। এবার এই দিকটাতে যাচ্ছি। এইখানেও জগন্নাথ, আর এখানে রয়েছে, এখানে হনুমানজির মূর্তি। এখানেও এই দিকগুলোতেও আবার ঠাকুর রয়েছেন মনে হয়। হ্যাঁ, এখানেও একটা রয়েছিল। এইখানেও রয়েছে, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। আপনারা যখন আগে এসেছিলাম তখন এই সেম বইটাকে নিয়ে গিয়েছিলাম। বই তো সেরকম কিনলাম না, এবার উপরটাতে চলে আসলাম। এই দিকটাতে তো দেখতেই পাচ্ছ, মিউজিয়ামের দিকে এবার যাচ্ছি। বাহ, এখানে তো পেন্টিং আর্ট গ্যালারি। এটা এখানে তো অনেক কিছুই রয়েছে। এইটা হচ্ছে লাইব্রেরি, এখানেও বিভিন্ন বই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এবার এই দিকটাতে চলে যাচ্ছি। এবার এই রুমটাতে যাব। এবার এই রুমটাতে গিয়ে উপরে গিয়ে দেখবো এবার উপরে কি কি রয়েছে। সিঁড়িগুলো একটু বেশি মানে চওড়া রয়েছে। এবার আমরা দোতলায় চলে এসেছি। এই যে এই মিউজিয়ামে চলে এসেছি। এখানে তলোয়ারি, বিভিন্ন কিছু অস্ত্র শস্ত্র রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। এখানে টেবিল, ডাইনিং, এটা হচ্ছে রাজসভাটা, দেখতেই পাচ্ছ। ওই সামনে সিংহাসন রয়েছিল। আর এবার এই দিকটা থেকে আমরা বেরিয়ে আসলাম। ফাইনালি এটাও এবার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের মুর্শিদাবাদ ট্যুর সমস্ত কিছু প্রায় কমপ্লিট। আগেরবার লাস্ট টাইম এসে হাজারদুয়ারি ঘুরতেই সময় কেটে গিয়েছিল, এখন তাও এইগুলো ঘুরে এবার গোটাটা কমপ্লিট হলো। তো এবার আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এখন তো প্রায় 2টো বাজছে, এবার বেরিয়ে যাব। এই যে সামনে দেখতেই পাচ্ছ ইমামবাড়াটা রয়েছে। এবার আমরা সোজা স্টেশনের কাছেই যাচ্ছি। স্টেশনে গিয়ে এবার ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো এবার আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, টিকিটও কাটা হয়ে গেছে।
ট্রেনও 2-3 মিনিটের মধ্যেই চলে আসবে। এবার বহরমপুরে গিয়ে সোজা দেখা হচ্ছে। ফাইনালি আমরা বহরমপুর স্টেশনে চলে এসেছি। এখন স্টেশনে তো এমনি ভিড় রয়েছে, আর ট্রেনে একটু ফাঁকা ছিল বলে বসে আসতেই পেরেছি শান্তি করে, কোনো প্রবলেম হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।